সমন্বয়কারী বিশিষ্ট জননেতা তরিকুল সুজন তরিক ভাইকে তার বক্তৃতা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজ এই সিদ্ধিরগঞ্জ MS টাওয়ারের নিচে আপনারা যারা গণসংহতি আন্দোলনের উদ্যোগে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশে যুক্ত হয়েছেন সকলকেই আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে অভিনন্দন। বন্ধুগণ, রিচার্ড যে কথা বলছিলেন সেটা হচ্ছে কবি আবুল হাসান যারা আন্দোলন করছেন, যারা সংগ্রাম করছেন তাদেরকে বলে গেছেন সভ্যতার সুন্দর প্রহরী। একই প্রসঙ্গ আবুল সালাম বরকতরূপে সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য। ভাষামতীনরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন জিন্নার বিরুদ্ধে নো বলেছিল তখনও তারা মুষ্টিমেয়, তখনও সারা বাংলাদেশ সারা পৃথিবী জেগে উঠেনি। খেয়াল রাখবেন যে মুষ্টিমেয় হলেও তাদের দাবি অন্তর থেকে আসছে এবং তারা সমগ্র জাতির প্রতিনিধিত্ব করছে। আর যারা লুটেরা তারা মুষ্টিমেয়, তারা খুবই অল্প লোকের প্রতিনিধিত্ব করছেন। কথা সেটা নয়, কথা হচ্ছে মানুষ দুইভাবে শেখে, এক ঠকে, দুই দেখে। জনগণকে শিক্ষা দিতে হবে, দেখতে হবে তারা কিভাবে শিক্ষা গ্রহণ করতে চান। খেয়াল রাখতে হবে এই সিদ্ধিরগঞ্জে 7 খুন সংগঠিত হয়েছে, নারায়ণগঞ্জে 5 খুন সংগঠিত হয়েছে। বন্ধুগণ, খেয়াল রাখবেন প্রমাণ আছে যে 7 খুন করেও মাপ পাওয়া যায়। আমরা দেখছি 7 খুন করেও নূর হোসেনরা মাপ পেয়ে যাচ্ছেন। একই কাতারে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, যারা জোর করে থাকছেন, তাদের দিক থেকে বলছি যে জনগণ আপনাদেরকে ভোটে নির্বাচিত করেননি। জনগণের বুকের মধ্যে বন্দুক চেপে জনগণের মতামতের তোয়াক্কা না করে জনগণকে বঞ্চিত করে আপনার ক্ষমতায় টিকে আছেন। বাংলাদেশের বিগত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনিও 3 বারের প্রধানমন্ত্রী। 1996 সালে তিনিও জোর করে নির্বাচন করে ক্ষমতায় টিকে রাখতে পারেননি। বেগম খালেদা জিয়া এই শিক্ষা নিয়েছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ থেকে। হুসেইন মোহাম্মদ এরশাদ 1986 সালে একমাত্র তখন কোন দল হুসেইন মোহাম্মদের নেতৃত্বে সেই ইলেকশনে অংশগ্রহণ করেনি। সেই ইলেকশনে কেবলমাত্র অংশগ্রহণ করেছিল বর্তমান ক্ষমতাসীন সরকার, আওয়ামী সরকার। বন্ধুগণ, কালে কালে কাল যায়, কিন্তু খেয়াল রাখতে হবে শ্রমিকের রক্ত, শ্রমিকের শ্রম, মানুষের চেতনা দিন দিন সমুন্নত হয়। আমরা যদি রুখে দাঁড়িয়েছি, রুখে দাঁড়াবো এবং আমরা আশা করছি বাংলাদেশ সিদ্ধিরগঞ্জবাসী আপনারাও গ্যাসের দাবিতে, বিদ্যুতের দাবিতে, সুন্দরবন রক্ষার দাবিতে, বাংলাদেশ রক্ষার দাবিতে রুখে দাঁড়াবেন। বন্ধুগণ, সারা দেশে আজকে মোটামুটি যে সমস্ত কথা নতুন করে সর্বত্র চায়ের দোকানে, তারা মহল্লায়, ঘরে আওয়াজগুলি ভেসে যাচ্ছে, তার কিছুটা কথা বলে রাখছি এই কারণে যে বাংলাদেশে গণসংহতি আন্দোলন চায় জনগণের সরকার। জনগণের সরকার চাইতে গেলে তাদেরকে জনগণের দাবির কথা, জনগণের অধিকারের কথা বলতে হবে। আমরা কেবলমাত্র বলি তাই নয়, আমরা আমাদের জীবন দিয়ে প্রমাণ করি। 14 সালে যখন বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছিল, তখন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত মল্লিকের পায়ের মধ্যে গুলি করা হয়েছিল। আমরা রক্ত দিয়েই বিদ্যুতের দাম রুখে দাঁড়িয়েছিলাম। খেয়াল রাখতে হবে বিআরসির সামনে এখন যে বিদ্যুতের মূল্য, গ্যাসের মূল্য নিয়ে যে আন্দোলন চলছে, আমরা সে আন্দোলন লাগাতার ভাবে করছি। আমাদের যে সমস্ত জায়গাতে সংগঠন আছে, জনগণের শক্তি আছে, আমরা রুখে দাঁড়াচ্ছি। বন্ধুগণ, বাংলাদেশ কার্যত এখন এক নতুন সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। এই সংকট এমন এক সংকট যাকে আমরা বলতে পারি স্বৈরতান্ত্রিক সংকট, অর্থাৎ যে সংকট সরকার তার নিজের পতন নিজেই নিশ্চিত করছে। জনগণের মতামতকে তোয়াক্কা করে ক্ষমতায় যে টিকে থাকতে পারবে না,
কেউ থাকে না, সেটা পাকিস্তান আমল থেকেও চলছে। 47 থেকে 71 23 বছর বাংলাদেশে পূর্ব পাকিস্তানে সামরিক শাসন জারি ছিল। 1980 পরে 90 পর্যন্ত হুসাইন মোহাম্মদ এরশাদ 10 বছর সামরিক কায়দায় দেশ শাসন করেছে, কিন্তু সামরিক কায়দাও দেশ শাসন করা যায় না, কারণ তাতে জনগণের সম্মতি থাকে না। বন্ধুগণ, আমরা যে কথা বলছিলাম যে সরকার রাষ্ট্রধীন আছেন, যারা ক্ষমতাসীন আছেন, তারা জনগণের দায়িত্ব নেবার তো দূরের কথা, জনগণের সংকট সমাধান করতে তারা আগ্রহী না। এক নম্বর এই কারণে বলছি যে বাংলাদেশের অর্থমন্ত্রীরা, বাংলাদেশের মন্ত্রীরা, এমনকি এমপিরাও জনগণের ধারে কাছেও থাকেন না। তারা তাদের হাট বাজার কেনা বেচা এমনকি চিকিৎসা কোনোটাই বাংলাদেশে করছেন না, তারা করছেন বিদেশে। দেখা যাবে তাদের প্রত্যেকের বাড়ি গাড়ি ব্যাংক বিমা ব্যালেন্স বাংলাদেশের বাইরে আছে, তারা একাধিক দেশের নাগরিক। খেয়াল করবেন যে বাংলাদেশের সংসদে নতুন করে আলোচনায় উঠছে বাংলাদেশের সাংসদরা যে পরিমাণ বিদেশে ভ্রমণ করছেন, মন্ত্রীরা যে পরিমাণ বিদেশে ভ্রমণ করছেন, তাতে জনগণের কয়েক টাকায়, বিশেষত বিদেশি শ্রমিকদের রেমিটেন্সের টাকা তারা জনগণের সাথে বেইমানি করছেন। মুক্তিযুদ্ধের চেতনার কথা মানে এই নয়, জনগণের সাথে বেইমানি নয়। খেয়াল রাখবেন, প্রত্যেককে বুঝিয়ে দিবেন 71-এর চেতনা বেইমানি করে না, 71-এর চেতনা সুন্দরবনের পক্ষে যায়, 71-এর চেতনা শ্রমিকের গম রক্ত শুষে গ্যাসের মূল্য বৃদ্ধি করে না, 71-এর চেতনা মানুষ মারে না। বাঁশখালীতে আমরা দেখেছি জনগণকে মতামতকে তোয়াক্কা না করে সরকার চীনা কোম্পানিকে সেই বাঁশখালীতে তাপ বিদ্যুৎ কেন্দ্র করার জন্য সেখানে তৎপরতা চালাচ্ছিল, জনগণ সেটা রুখে দিয়েছে। আমরা দেখছি রূপপুরে, পাবনার রূপপুরে রাশিয়াকে দিয়ে একটি পারমাণবিক চুল্লি করার জন্য তৎপরতা চালাচ্ছেন, জনগণ সেখানে আন্দোলন সংগ্রাম করবে। আমরা দেখছি সমুদ্রে গ্যাস ব্লক বাংলাদেশ সরকার মার্কিনী কোম্পানিগুলিকে দিয়ে দিচ্ছেন, আর সুন্দরবন নীলমণিগঞ্জ একটাই যে সুন্দরবন সেটা দিয়ে দিচ্ছেন ভারতকে। এইটা প্রধানমন্ত্রীকে করতে হচ্ছে এই কারণে যে প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হননি, তিনি পুরো বাংলাদেশে ভাগ বাটোয়ারা করছেন, কারণ ক্ষমতায় টিকে থাকতে হবে। ক্ষমতায় টিকে থাকতে চাইলে তার বাইরের দেশের সার্টিফিকেটের প্রয়োজন হয়, সনদের প্রয়োজন হয়। কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জে আমেরিকান রাষ্ট্রদূত পার্নিকাটে আসলেন, আমরা দেখলাম সেখানে মেয়র আইবির সাথে কথা বলছিলেন যে জঙ্গিবাদ প্রসঙ্গে। মেয়র আইবি যেভাবে জঙ্গিবাদ মোকাবেলা করছে সে প্রসঙ্গে তিনি দেখতে চান, এবং সারা বাংলাদেশে যখন জুলাইয়ের 1 তারিখে গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলা হয়, তখন এই পার্নিকাট বলছিলেন বাংলাদেশকে দখল করার কোনো ইচ্ছা আমাদের নাই। আমরা দেখেছি পার্নিকাট মিথ্যে বলছেন, কারণ তারা ইরাক আফগান সমস্ত দেশগুলো দখলে নিচ্ছেন। কি কারণ? তেল সম্পদ। তারা বলছেন আজকে যে ইরাক আছে, আজকে যে ইরান আছে, 1990 দশকের দিকে তারা মধ্যপ্রাচ্যের সেই যুদ্ধের মধ্যে দিয়ে আল কায়দা, তালেবান এই সমস্ত সন্ত্রাসী চক্রগুলোকে গড়ে তুলছিল। আজকে আমরা যাদেরকে আইএস বলছি, গুলশান হামলার অন্তত 8 মাস আগে ভারতের পত্রিকা বাংলা বাজার পত্রিকায় ছাপা হয়েছিল বাংলাদেশে 340 জন আইএস জঙ্গি আছে। বাংলাদেশ সরকার সেটা অস্বীকার করলো, তারা বলল না বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আমেরিকা থেকে বারবার চাপ দেওয়া হচ্ছিল বাংলাদেশের জঙ্গি আছে এটা স্বীকার করার জন্য, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তারা এটা অস্বীকার করছে। কার্যত দেখলাম হোলি আর্টিজানে
24 জন মানুষের নিহত হওয়ার মধ্য দিয়ে আইএস এখানে তাদের প্রকাশ্য কিংবা সহজ অংশগ্রহণ নিশ্চিত করলো। আমরা দেখেছি গত 27 আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অ্যান্টি টেররিজম ইউনিট তারা সেখানে হামলা চালিয়ে তারা এই জঙ্গিবাদের প্রধান অন্যতম হোতা তামিম ইকবাল সহ আরো 3 জনকে সেখানে ঘটনাস্থলে ক্রস ফায়ার কিংবা যে নিহত হবার যে তৎপরতা চালায় আমরা দেখেছি। সাংবাদিকরা বলছেন এই তামিমরা এরা এই নারায়ণগঞ্জে ছিল না, এটা সরকারের একটি সাজানো নাটক। তামিমের পায়ের মধ্যে কাদা লেগেছিল, এমনকি তামিম নয়, তামিমের সাথে অন্য যারা ছিল তাদের লাশ এমন অবস্থায় দেখলে মনে হয় যে 1-2 দিন আগে তাদেরকে মেরে এই জায়গাতে এনে রাখা হয়েছে। এমনকি সাংবাদিক মহলের মধ্যেও আজকে এই আলোচনা অত্যন্ত জোরের সঙ্গে উঠছে যে বাংলাদেশ সরকার আজকে বিভিন্ন সন্ত্রাসীদেরকে পূর্ব থেকে গ্রেফতার করে বিভিন্ন জায়গাতে রাখা হচ্ছে এবং তাদেরকে দিয়ে নতুন ক্রসফায়ারের নাটক সাজানো হচ্ছে। বন্ধুগণ, যারা নিখোঁজ হচ্ছেন তারা কোথায় যাচ্ছেন আমরা জানি না। সরকার থেকে প্রশাসন থেকে এই সমস্ত জঙ্গিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পোস্টার করা হচ্ছে, কিন্তু কোথাও তার দেখা পাওয়া যাচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে শস্যের মধ্যেই ভূত। আমরা দেখেছি বিএনপির আমলে জেএমবি যখন সারা দেশে বাংলা বাইয়ের নেতৃত্বে একটি ইসলামী মৌলবাদ কায়েম করতে চায় তখন র্যাব গঠন করা হয় এবং র্যাবকে দিয়েই সেই তৎপরতা বাংলাদেশের নতুন করে সাজানো হয়। বন্ধুগণ, অনেক কথা বলবার মতো সময় নেই, কিন্তু কেবলমাত্র খেয়াল রাখবেন যে কথা আপনারা শুনছেন, যে কথা আপনারা প্রতিদিন পত্র-পত্রিকায় পড়ছেন, আপনাদের প্রধানতম কাজ যারা জানে তাদেরকে জানিয়ে দাও। আমরা যারা শুনছি, জানছি, পত্রিকা পড়ছি, জনগণের পক্ষে লড়ছি, আমাদের এই লড়াকু চেতনা, লড়াকু আদর্শ ঘরে ঘরে পৌঁছাতে হবে। খেয়াল রাখবেন যে আজকে জনগণের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে এক ক্রান্তিকাল অতিক্রম করছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি বিশ্বাস করেন যে 21 আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল সেই গ্রেনেড হামলার সাথে জড়িত ছিল তারেক জিয়া এবং এই তারেক জিয়া আল মামুন সহ তারেক জিয়া যে সমস্ত বন্ধুরা তারা কোনোভাবেই মনে করেন না যে এইটার সাথে হাসিনাকে ওই গ্রেনেড হামলায় তারেক জিয়া জড়িত ছিল। ফলে শেখ হাসিনা একটু করে প্রতিদিন বিএনপিকে বিরোধ কিংবা বাংলাদেশের রাজনীতি থেকে বিলুপ্ত করে দেওয়ার তৎপরতা চালাচ্ছে। আমরা মনে করি বিএনপিও জনগণের প্রতিনিধিত্ব করে না, তার মানে এই নয় যে আওয়ামী লীগ জনগণের প্রতিনিধিত্ব করে। জনগণের প্রতিনিধিত্ব আজকে জনগণের দিক থেকে আজকে যে সংকুচিত হয়ে এসেছে, আমরা মনে করি গণসমতা সেই দল যারা নিজেদের জীবন বাজি রেখে জনগণের সংগ্রামে অবতীর্ণ হয়। নারায়ণগঞ্জের প্রত্যেকটি সংগ্রামে, প্রত্যেকটি আন্দোলনে আমরা ছিলাম এবং আমাদের রক্তের উপর দিয়ে প্রত্যেকটি আন্দোলন নারায়ণগঞ্জের গণতান্ত্রিক চেতনার উপর দাঁড়িয়ে আছে। নারায়ণগঞ্জের 5 আন্দোলন, 7 খুন, 5 খুন, এমনকি রেলওয়ের যে জমি দখল, সেই দখলের বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়িয়েছি। বন্ধুগণ, সিদ্ধিরগঞ্জবাসীর কাছে আজকে গণসংহতি আন্দোলন এই আহ্বান পৌঁছাতে চাই। জনগণের দল গণসংহতি আন্দোলন, দল করেছে জনগণ, গণসংহতি আন্দোলন। এই যে স্লোগান, এই স্লোগান কেবলমাত্র আমরা মুখে মুখে বলছি না, এটা জনগণ থেকেই আওয়াজ উঠছে। সুতরাং গ্যাসের দাম অবশ্যই কমাতে হবে, তার কারণ জনগণের 1 টাকাও বেতন বাড়েনি। যদি জনগণের বেতন না বাড়ে তাহলে গ্যাসের দাম বাড়তে পারবে না। বাংলাদেশের মন্ত্রীরা, এমপিরা যে শাসন ব্যবস্থা আছেন তারা গ্যাস ব্যবহার করেন না। সুতরাং গ্যাস বিদ্যুৎ প্রশ্নে তারা জনগণের অবস্থা বুঝতে ব্যর্থ হচ্ছেন।
গতবার যখন গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছিল তখন সরকার বলছিল গ্যাসের মূল্য বিদ্যুতের মূল্য সমন্বয় করা হচ্ছে। এবার কি কারণে বিদ্যুতের মূল্য বাড়ছেন, গ্যাসের মূল্য বাড়ছেন? তারা বলছেন বিদেশে জিটিএল নামে যে কোম্পানি আছে সে কোম্পানি ভবিষ্যতে যে পরিকল্পনা করছেন তার জন্য আগাম জনগণকে তাদের ক্রয় সীমার মধ্যে, তাদের সহ্য ক্ষমতার মধ্যে আনার জন্য এই তৎপরতা। বন্ধুগণ, একটা কৌতুক বলি, একটা ছোট গল্পটা হচ্ছে যে কুয়োর ব্যাঙের হিসাব। বাংলাদেশের জনগণ আজকে প্রধান সংকট, তারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন। তারা মনে করেন আদার ব্যাপারী জাহাজের খবর রেখে কি লাভ? বন্ধুগণ, আদার ব্যাপারী জাহাজের খবরে এই জন্য রাখতে হবে যে জাহাজটা তার। বাংলাদেশে আজকে যারা রাজনীতির সাথে যুক্ত নয়, কার্যত বাংলাদেশে একটা স্থায়ী সংকটের মধ্যে পড়ছে, তাদের কারণেই। কুয়োর ব্যাঙের গল্পটা আমরা সকলেই জানি। বন্ধুগণ, যখন একটি বালক, কুয়োর ব্যাঙরা কুয়োতে ছিল, বালক যখন একটা করে ঢিল ছুঁড়ে তখন একটা করে ব্যাঙ মরে বেশে উঠে। তখন সেই ব্যাঙদের মধ্যে একজন বলছিল যে আপনার জন্য যে এটা তামাশার, যেটা খেলার, সেটা আমার জন্য জীবন মৃত্যুর প্রশ্ন। আজকে গ্যাসের মূল্য বৃদ্ধি, সুন্দরবন কিংবা আজকে যে সমস্ত তৎপরতা চলছে সেটা জনগণের দিক থেকে জনগণের গাড়ে গলায় পাড়া দিয়ে টাকা আদায় করার তৎপরতা। কোনোভাবেই জনগণের দিক থেকে আমরা সরকারের এই চক্রান্ত মেনে নিতে পারি না। সুতরাং সিদ্ধিরগঞ্জবাসী দায়িত্ব নেন, ছাত্রদেরকে দায়িত্ব নিতে হবে। খেয়াল রাখবেন, ইতিহাসের প্রত্যেকটি পর্বতেই ছাত্ররাই প্রধান ভূমিকা পালন করছে। ছাত্র, শ্রমিক, জনতা মিলে যখনই জনগণ আন্দোলনের পাশে দাঁড়িয়েছে, জনগণ বিজয় লাভ করেছে। সুতরাং সিদ্ধিরগঞ্জবাসীকে আজকে দায়িত্ব নিতে হবে, তাদেরকে জনগণের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। সেই আহ্বান রেখেই আজকে গণসংহতি আন্দোলনের এই সমাবেশ যারা শুনছেন সকলকে বলছি, বন্ধুগণ, বেঁচে থাকতে হলে সংগঠিত হন। যদি ইজ্জত নিয়ে থাকতে চান, যদি মান সম্মান চান, তাহলে সংগঠিত হবে। সংগঠিত হওয়ার কোনো বিকল্প নাই। যদি বাঁচতে চান, রাজপথে আসুন। মনে রাখবেন, রাজপথ কাউকে ফেরায় না। রাজপথে নামতে পারলে রাজপথ কাউকে খালি হাতে ফেরায় না। আমাদের দল থেকে আমরা মনে করি যে ন্যায় সংগত আন্দোলন ছাড়ত নাই, হাসত নাই। যেখানে ন্যায় সেখানে আমরা লড়বো এবং সেই লড়াই জিতবো। আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।